আজ আমরা আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব। তবে দ্বিতীয় পরিচ্ছেদ পড়ার আগে প্রথম পরিচ্ছেদের ঘটনাক্রম কী ছিল সেইটা সামগ্রিক আলোচনা করে নেব। কি হয়েছিল প্রথম পরিচ্ছেদে? পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু এসেছিলেন মুখুজ্জে মশাইয়ের বাড়িতে, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন। কী জন্য এসেছিলেন? পীরগঞ্জের বাবুদের বাড়িতে মেজবাবুর মেয়ের বিয়ে রয়েছে, সেই মেজবাবুর বিয়ের নেমন্তন্নের ব্যাপারে তদারকি করতে এসেছিলেন নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। এবং জয়রাম মুখোপাধ্যায়কে তারা জিজ্ঞেস করেছিলেন যে তাদের তাদের তো নেমন্তন্ন করেছে, কিন্তু জয়রামবাবুকে কি নেমন্তন্ন করা হয়েছে এই বিষয়ে। তো জয়রাম মুক্তার সেই সময় রেগে গিয়ে বলেন যে 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে কি তোমাদের নিমন্ত্রণ করবে? এ নিয়ে একটু অভিমান করেন, কিন্তু তারপর কথোপকথন হয় তাদের মধ্যে এবং তারা জানায় যে তাদের বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, তার জন্য তারা একটি হাতির ব্যবস্থা করার জন্য এসেছেন মুখোপাধ্যায় মহাশয়ের কাছে। কেন হাতির ব্যবস্থা করতে কেন বলা হচ্ছে? কারণ তারা বলেছে যে অত দূর, যেহেতু পীরগঞ্জের বাবুদের বাড়ি অনেকটা দূর, সেখানে ঘোড়ার গাড়িতে পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন এবং আসতে 2 দিন লাগবে, পালকি করে যাওয়াও খুব মুশকিল। তার জন্য তারা মুখুজ্জে মশাইয়ের কাছে এসেছেন, যদি তিনি এই রাজবাড়িতে একটি চিঠি লিখে দেন এবং একটি হাতির ব্যবস্থা করে দেন, তাহলে মুখুজ্জেবাবুর সঙ্গে হাতিতে করে তারা দুজনও চলে যাবে। এই বিষয়ে প্রথম পরিচ্ছেদে আলোচনা হয়েছিল। জয়রাম মুখুজ্জে বলেছিলেন, আমি যদি চিঠি লিখে দিই তাহলে সন্ধ্যের মধ্যেই হাতি চলে আসবে। এর ঠিক পর থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা এবারে দ্বিতীয় পরিচ্ছেদটা পড়ি। দ্বিতীয় পরিচ্ছেদে কি বলছে? পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। পরদিন রবিবার, বার মনে রেখো। পরদিন কি? পরদিন রবিবার, অর্থাৎ যেদিন নগেন ডাক্তার এবং উকিলবাবু গেছিলেন জয়রাম মুখুজ্জের বাড়িতে, সেদিন কি ছিল? সেদিন ছিল শনিবার। আদরিণী গল্পের শুরু হচ্ছে শনিবার থেকে, পরের দিন রবিবার। এই দিন প্রভাতে কি হচ্ছে? এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। আহ্নিক পুজো কি? আহ্নিক পুজো হচ্ছে নিয়মিত যে নিষ্ঠার সাথে যে সকালবেলা পুজো করা হয়, সেটাকেই আহ্নিক পুজো বলা হচ্ছে। প্রভাতে মানে সকালবেলা মুখুজ্জে মশাই প্রতি রবিবার করে সকালের যে পুজোটা তিনি একটু ঘটা করে করতেন, অর্থাৎ খুব ভালোভাবে করতেন। বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। কটার সময়? বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া, অর্থাৎ বেলা 9টার সময় পুজো শেষ করে তিনি জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। জলযোগান্তে অর্থাৎ জলযোগের অন্তে, অর্থাৎ সকালের ব্রেকফাস্ট, সকালের খাবার, সকালের জলখাবারের শেষে তিনি বৈঠকখানায় আসলেন এবং বৈঠকখানায় এসে বসলেন। এই বৈঠকখানা হচ্ছে মোক্তার মশাইয়ের অফিস বলা যেতে পারে, যে অফিসে তিনি তার মক্কেল, অর্থাৎ তার কাছে যারা আইনি পরামর্শ নিতে যারা আসেন, সেখানে তিনি বসে তাদের আইনি পরামর্শ দেন, অর্থাৎ তার একটি কাজের জায়গা এই বৈঠকখানা। দেখো, তার পরের লাইনে ঠিক সেই কথাটিই বলছে যে অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তিনি সকাল 9টার সময় পুজো সম্পন্ন করে পুজোর শেষে তিনি জলখাবার খেলেন এবং জলখাবার খাওয়ার পর বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল তখন উপস্থিত ছিল। অনেকখানি মক্কেল হচ্ছেন যারা আইনি সহযোগিতা নিতে আসেন মোক্তারবাবুর কাছে, তাদেরকে মক্কেল বলা হয়। তাহলে এই মক্কেলরা উপস্থিত ছিল, তাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। পুজো শেষ হলো, জলখাবার খেয়ে তিনি বৈঠকখানায় বসলেন এবং তিনি তার কাজ শুরু করলেন। তাদের মক্কেল যারা ছিলেন তাদের সাথে কথাবার্তা বলতে শুরু করলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। কোন হাতির কথা? যে হাতির কথা নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু উকিল যিনি এসেছিলেন, আগের পরিচ্ছদে আমরা পড়েছি। একটি হাতির জন্য রাজবাড়িতে চিঠি লেখার কথা ছিল মোক্তার মহাশয়ের, সেই হাতির কথা হঠাৎ করে তার মনে পড়ে গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিতশীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। দেখো, তিনি যখন বৈঠকখানায় তার মক্কেলদের সাথে কথাবার্তায় ব্যস্ত ছিলেন, অর্থাৎ কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, তখন তার হঠাৎ করে মনে পড়েছে আগের দিনের কথা, যেখানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটি হাতি আনানোর কথা ছিল। তো যখন ওনার মনে পড়লো হাতি আনানোর কথা, তখনই তিনি কী করলেন? তখনই তিনি একটু সরে এসে একটি কাগজ কলম নিয়ে চশমা পরে তিনি লিখছেন।
কি লিখছেন এই পাঠটি মনে রেখো, এই পাঠটি কি লিখছেন, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ, অর্থাৎ সম্বোধন করছেন মহারাজকে যে প্রবল প্রতাপান্বিত, প্রতাপান্বিত মানে পরাক্রমশালী, মহারাজকে এখানে সম্মান দিয়ে বলা হচ্ছে যে তিনি পরম পরাক্রমশালী, শ্রীল অর্থাৎ সম্মানসূচক সম্বোধন একটি একটি, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, আশ্রিত জনপ্রতিপালকেশু মানে হচ্ছে যে মহারাজ তার আশ্রিতদের দেখাশোনা করেন, অর্থাৎ এই রাজ্যে মহারাজের আশ্রয়ে সবাই আছেন, এমনকি জয়রাম মুখোপাধ্যায়ও তার আশ্রিত লোকজনের মধ্যে একজন। 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। কদিনের জন্য? 2 থেকে 3 দিনের জন্য। কেমন হাতি? সুশীল এবং সুবোধ। সুশীল অর্থাৎ ভদ্র বা যার ভালো চরিত্র, ভালো চরিত্রের একটি হাতি, এবং সুবোধ অর্থাৎ শান্তশিষ্ট যে হাতি কথা শুনবে সেই রকম একটি হাতি তার প্রার্থনা করে মহারাজের কাছে তিনি একটি চিঠি লিখলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন, অর্থাৎ এর আগেও ওনার যখন এইরকম হাতি প্রয়োজন হয়েছে তখন তিনি মহারাজের কাছে চিঠি লিখেছেন এবং মহারাজ তাদের কাছে সেই চিঠি পড়ে হাতি পাঠিয়েছেন। এই জন্যেই জয়রাম মুখোপাধ্যায়ের এতটা আত্মবিশ্বাস যে তিনি চিঠি লিখলে তার জন্য মহারাজ একটি হাতি পাঠিয়ে দেবেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কাকে ডাকলেন? তিনি তার বাড়ির একজন ভৃত্যকে ডাকলেন এবং সেই চিঠিটি নিয়ে বললেন মহারাজকে দিয়ে আসার জন্য। তার ভৃত্যকে দিয়ে সেই চিঠিটি মহারাজকে পাঠিয়ে দেওয়ার পর তিনি আবার কি করলেন, আবার তার যে মক্কেলগণ ছিল তাদের সাথে কথাবার্তায় ব্যস্ত হয়ে গেলেন, প্রবৃত্ত হইলেন অর্থাৎ নিযুক্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। দেখো এখান থেকে জয়রাম মুখোপাধ্যায়ের চেহারার বর্ণনা করা হচ্ছে, তিনি কেমন দেখতে, তার গঠন কীরকম সেই সম্পর্কে আলোচনা এখানে করা হচ্ছে। কি বলছে? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে, অর্থাৎ 50 বছর পার হয়েছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। অর্থাৎ কি, মানুষটি খুব লম্বা ছাদের, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় ছিলেন বেশ লম্বা চওড়া, এবং রং কি ছিল, রং আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যেত, অর্থাৎ তিনি একদম কালো ছিলেন না আবার একদম পরিষ্কারও ছিলেন না। এখানে বলা হচ্ছে কি যে তিনি যদি আরেকটু পরিষ্কার হতেন তাহলে তাকে গৌরবর্ণ বলা যেত, অর্থাৎ তাকে পরিষ্কার বলা যেত। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু তিনি গৌরবর্ণ নয়। প্রশ্ন আসলে মাথায় রেখো, জয়রাম মুখোপাধ্যায় কিন্তু গৌরবর্ণ নয়, পরিষ্কার হলে তাকে গৌরবর্ণ বলা যেতে পারত। গোপগুলি মোটা মোটা, কাঁচাই পাকায় মিশ্রিত। তার গোপগুলি ছিল মোটা মোটা, কাঁচাই এবং পাকায় মিশ্রিত, অর্থাৎ তার বয়স যেহেতু 50 পার হয়েছে, তিনি একজন বয়স্কদের মধ্যে পড়ছেন, তাই কি তার যৌবনকালে যে কালো কালো দাড়ি গোপ ছিল সেই কালো কালো দাড়ি গোপগুলোর মধ্যে একটি সাদা দাড়ি গোপের রেখা জন্মেছে। তার গোপগুলি মোটা মোটা এবং যেহেতু বয়স হয়েছে তাই কিছু সাদা এবং কিছু কালো দাড়ি তার চেহারায় রয়েছে। মাথার সম্মুখ ভাগে টাক আছে, স্বাভাবিক, তার বয়স হয়েছে, 50 পার করেছেন, তার মাথায় যৌবনকালে যে চুল ছিল সেই চুলও আস্তে আস্তে উঠে গেছে এবং মাথার সামনে একটি টাক হয়েছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা, তার চোখ দুটি বড় বড় এবং ভাসা ভাসা, অর্থাৎ তার চোখ দেখলেই তার আত্মবিশ্বাস বোঝা যায়, চোখগুলি একটু বড় বড়। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। অর্থাৎ আমরা আগের পরিচ্ছেদে পড়েছি যে তিনি একটু রুক্ষ প্রকৃতির, তিনি একটু অভিমানী প্রকৃতির, তার হৃদয় কুসুমের মতো নরম হলেও উপর থেকে তিনি রুক্ষ। তাই কি বলা হচ্ছে যে তার হৃদয় কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়ে উছলিয়া পড়িতেছে, অর্থাৎ তার যে কোমল হৃদয়ের যে প্রমাণ এইটি তার দুই চোখ, তার দুইটি বড় বড় চোখের মাধ্যমে যেন ধরা পড়েছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। আগের যে স্তবক সেখানে আলোচনা হয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের চেহারা গঠন কীরকম, তিনি দেখতে কীরকম, এবং এই প্যারাগ্রাফে লেখক বর্ণনা করছেন কিসের, তার আদিবাস সম্পর্কে, তিনি আগে কোথায় থাকতেন এবং সেখান থেকে কিভাবে তিনি এখানে এসে নিজের ব্যবসা এবং নিজের সম্পত্তি গড়ে তুলেছেন। কি বলছে? ইহার আদিবাস যশোর জেলায়, অর্থাৎ যশোর জেলায় তিনি আগে থাকতেন। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। তিনি যখন প্রথম এদিকে আসেন মোক্তারি করতে, অর্থাৎ তিনি মোক্তারের যে ব্যবসা করতে আসেন, তখন সেখানে রেলের লাইন ছিল না, রেল তখনও চালু হয়নি।
পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। যেহেতু রেলপথ খোলে নাই, যেহেতু রেলপথ চালু নেই, তার জন্য তাকে বিভিন্নভাবে এখানে আসতে হয়েছিল। কীভাবে? কখনো তিনি পদ্মা পার হয়ে নৌকাপথে, কখনো গরুর গাড়িতে, আর কখনো পায়ে হেঁটে তিনি এসেছিলেন। পদব্রজে আসিতে হইয়াছিল মানে তিনি পায়ে হেঁটে এসেছিলেন। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সঙ্গে কী ছিল? তিনি যখন তার আদিবাস যশোর জেলায়, সেখান থেকে তিনি যখন এখানে প্রথম মোক্তারি করতে আসেন, তখন তিনি সঙ্গে কী নিয়ে এসেছিলেন? সঙ্গে নিয়ে এসেছিলেন শুধুমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ, অর্থাৎ মোটা ও টেকসই কাপড়ের তৈরি একটি ব্যাগ এবং একটি পিতলের ঘটি। এছাড়া তার কাছে আর কিছুই ছিল না, সহায় সম্পত্তি কিছুই ছিল না, অর্থাৎ তার কাছে কোনো কিছুই ছিল না। তিনি কী নিয়ে এসেছিলেন? ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। যখন তিনি এখানে আসেন, তখন তিনি প্রথমে এখানে এসে কী করেছিলেন? প্রথম তিনি এখানে এসে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। তিনি যে ঘর ভাড়া নিয়েছিলেন তার মাসিক ভাড়া ছিল 13 শিকা। 13 শিকা মানে কি? এখানে আমরা জানি যে 16 আনা সমান সমান 1 টাকা, আর 1 শিকা অর্থাৎ 1 শিকা সমান সমান 4 আনা। এটি মাথায় রেখে শুধু যে 1 শিকা সমান সমান 4 আনা। তবে বলছেন যে মাসিক 13 টাকা শিকায়, অর্থাৎ 13 শিকা দিয়ে একটি ঘর ভাড়া তিনি নিয়েছিলেন এবং নিজে হাতেই রান্না করে তিনি মোক্তারি ব্যবসায় আরম্ভ করেছিলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। অর্থাৎ কি? তিনি এসেছিলেন শুধুমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং পিতলের ঘটি নিয়ে, কিন্তু এখানে এসে তিনি যখন মোক্তারি ব্যবসা শুরু করলেন, তখন তিনি আস্তে আস্তে এখানে নিজের পাকা বাড়ি তৈরি করলেন, দালান বাড়ি তৈরি করলেন, তিনি সেখানে বাগান তৈরি করলেন, কিছু পুকুরও কিনেছেন এবং অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। অর্থাৎ কোম্পানির কাগজ বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু দরপত্র কেনাকাটা করা হতো এক সময়। তাদের সঙ্গে যে দরপত্র করা হতো তার প্রমাণস্বরূপ একটি কাগজ দেওয়া হতো সকলকে। সেই কাগজটি হচ্ছে কোম্পানির কাগজ। অর্থাৎ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কাগজ কিনেছিলেন, অর্থাৎ কিছু টাকা তিনি নিবেশ করেছিলেন। যে সময়ের কথা বলতেছি, তখন এ জেলার ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। কি বলছেন? সেই সময় ইংরেজি বলা মোক্তারের অনেক আবির্ভাব হয়েছিল, প্রচুর মোক্তার এসেছিলেন যারা ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। জয়রাম মুখোপাধ্যায় ইংরেজি ভাষায় কথা বলতে পারতেন না, কিন্তু সেই মোক্তারি যারা করতেন তাদের অনেকে এরকম এসেছিলেন যারা ইংরেজি ভাষায় প্রচণ্ড দক্ষ, কিন্তু নিজের যোগ্যতায় জয়রাম মুখুজ্জে কিন্তু তার জায়গাটি ধরে রেখেছিলেন, তাকে কেউ সরাতে পারেনি, তাকে প্রধান মোক্তার বলিয়া গণ্য করা হতো। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। প্রথম পরিচ্ছেদে আমরা এই চরিত্রের সম্পর্কে পড়েছি জয়রাম মুখোপাধ্যায়, যে তিনি তার হৃদয় অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ, কিন্তু মেজাজ কিন্তু একটু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। জয়রাম মুখোপাধ্যায় যখন যুবক ছিলেন তখন তিনি খুব রাগী ছিলেন, একটুতেই তিনি রেগে যেতেন, কিন্তু এখন সেই রাগ অনেকটা ঠান্ডা হয়েছে, সেই রক্ত অনেকটা ঠান্ডা হয়েছে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রাগও অনেকটা ঠান্ডা হয়েছে। তিনি এখন অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন। আগে তিনি হঠকারিতা করতেন, সেই হঠকারিতা এখন তিনি করেন না। এখন যেহেতু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তিনি 50 বছর পার করে ফেলেছেন, তাই তিনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন না। তিনি আগের থেকে অনেক ঠান্ডা হয়েছেন, অনেক রাগ তার কমে গেছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। এখানে মুখুজ্জে মহাশয়ের আরেকটি চরিত্রের দিক দেখা গেল, যে তিনি কিন্তু বেশ ন্যায়পরায়ণ, তিনি অন্যায় সহ্য করতেন না। যদি কারোর সাথে অন্যায় হতো তাহলে কিন্তু তিনি হাকিমকেও ছাড়তেন না, অর্থাৎ হাকিম এখানে বলা হচ্ছে বিচারপতিদের, তিনি বিচারপতিদেরকেও ছাড়তেন না। বিচারপতিরা যদি কারো বিচার করতে গিয়ে কোনো রকম ভুল করতেন বা অত্যাচার করতেন, তাহলে তিনি চিৎকার করে অনর্থপাত করতেন, অর্থাৎ কোনো একটা অঘটন ঘটিয়ে দিতেন। তিনি নিজেকে সামলাতে পারতেন না কোনো রকম অন্যায় দেখলে। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। ডেপুটি হচ্ছেন একজন উচ্চপদস্থ কর্মচারী, যার সঙ্গে এজলাসে অর্থাৎ বিচারালয়ে মুখুজ্জে মহাশয়ের বচসা হয়ে যায়, অর্থাৎ ঝগড়া হয়ে যায় বা কথা কাটাকাটি হয়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। মুখুজ্জেবাবুর রাগ কীরকম দেখো,
তার সাথে এজলাসে অর্থাৎ বিচারালয়ে ডেপুটি বাবুর ঝগড়া হয়। তার প্রতিশোধ তিনি কিভাবে তুললেন? তিনি যখন বাড়িতে এসে দেখলেন যে তার এক গাই রয়েছে যার নাম হচ্ছে মঙ্গলা, সেই গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করেছে, তার একটি এঁড়ে বাছুর হয়েছে, সেই এঁড়ে বাছুরের নাম তিনি সেই ডেপুটি বাবুর নামে রাখলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য তিনি নিতান্ত প্রীতিলাভ করেন নাই। ডেপুটিবাবু অন্যান্য লোকের মুখে শুনেছিলেন যে তার নামে এঁড়ে বাছুরের নামকরণ করেছেন জয়রাম মুখুজ্জে। স্বাভাবিক, এ কথা শুনে যে কারো খারাপ লাগবে যে তার নামে একটি এঁড়ে বাছুরের নামকরণ করা হয়েছে। তাই তিনিও কি প্রীতিলাভ করেন নাই, অর্থাৎ তিনি এই বিষয়ে একদমই তৃপ্তি হননি, তিনি খুশি হননি। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। বেশ মজার বিষয় যে বিচারালয়ে যখন একজন ডেপুটির সঙ্গে মুখুজ্জে মশাইয়ের আইন নিয়ে তর্ক বিতর্ক চলছিল এবং তিনি যে যুক্তিগুলি দিচ্ছিলেন সেই যুক্তিগুলি হাকিম যিনি বিচারক ছিলেন তিনি সেগুলিতে সায় দিচ্ছিলেন না, অর্থাৎ বিচারক তার বিরুদ্ধে কথা বলছিলেন। তাই তিনি রাগ করে রাগের মাথায় কি বিচারককে বলে বসলেন যে আমার স্ত্রীর যেটুকু আইন জ্ঞান আছে আপনার তো তাও নেই দেখছি। এটা কি? এটা একজন বিচারককে অপমান করা হলো। তাই কি হলো? সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। তিনি যে বিচারককে অপমান করলেন সেটি বিচারালয়ের অবমাননা ধরা হলো এবং তাকে কি করা হলো? জরিমানা করা হলো। কত টাকা? 5 টাকা জরিমানা করা হলো। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। তিনি জানতেন যে তিনি কোনো অন্যায় করেননি, তাই তিনি এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। হাইকোর্টে গিয়েও তিনি এই 5 টাকা জরিমানার যে হয়েছিল তার সেই বিষয়ে তিনি লড়াই করতে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। অর্থাৎ তিনি এই 5 টাকা জরিমানা আটকানোর জন্য শুধু 5 টাকাটা তার কাছে বড় বিষয় ছিল না, তার কাছে বিষয় ছিল যে তাকে অপমান করা হয়েছে এই 5 টাকা জরিমানা করে। তিনি কোনো রকম অন্যায় করেননি, তাকে 5 টাকা জরিমানা কেন করা হয়েছে এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে চলে গেছিলেন এবং 1700 টাকা খরচ করেছিলেন। এই রায়কে তিনি পাল্টানোর জন্য 1700 টাকা খরচ করেছিলেন এবং এই 5 টাকা জরিমানার হুকুম যে ছিল সেটাকে তিনি পরিবর্তন করেছেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। জয়রাম মুখোপাধ্যায় যেমন টাকা উপার্জন করতেন ঠিক তেমনি তার খরচও বেশ ছিল। তিনি কিন্তু যেহেতু ন্যায়পরায়ণ ছিলেন, তিনি অত্যাচারিত উৎপীড়িত যে সমস্ত মানুষ ছিলেন তাদের যে মোকদ্দমা, তারা যে সমস্ত সমস্যা নিয়ে তার কাছে আসতো সেই বিষয়ে তিনি কোর্টে গিয়ে লড়তেন এবং অনেক সময় বিনা ফিজে তাদের কাছ থেকে কোনো রকম পারিশ্রমিক না নিয়ে নিজের অর্থ ব্যয় করে নিজের টাকা খরচ করে তিনি তাদের হয়ে মোকদ্দমা লড়তেন এবং বহু মানুষকে তিনি অন্নদানও করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। তার যে বৈঠকখানা ছিল এই বৈঠকখানা ছিল উন্মুক্ত। এই বৈঠকখানায় শুধুমাত্র কাজকর্ম হতো না, এখানে সন্ধেবেলা করে আড্ডাও হতো। বিশেষ করে রবিবারের সন্ধ্যের কথা এখানে বলা হচ্ছে। রবিবারের সন্ধ্যেতে কি হচ্ছে? রবিবারের সন্ধ্যেতে মুক্তা মশাইয়ের যে বৈঠকখানা ছিল সেখানে পাড়ার কিছু যুবক বৃদ্ধগণ তারা তাস এবং পাশা খেলছেন। অদ্যও সেরূপ অনেকে আগমন করিয়াছেন, অর্থাৎ আজকেও সেই রূপ মানে যেমন প্রতি রবিবার যেমন হয় ঠিক তেমন আজকেও অনেকে এরকম আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। পূর্বোক্ত বলতে আগের ডাক্তারবাবু এবং উকিলবাবু। ডাক্তারবাবু কে ছিলেন? পাড়ার ডাক্তারবাবু নগেন এবং উকিলবাবু কুঞ্জবিহারী, তারাও আজকে বৈঠকখানায় আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। এইখানে সকালবেলা যে পত্র লিখেছিলেন, সকালবেলা যে চিঠি লিখেছিলেন মহারাজের কাছে মুখুজ্জে মশাই, সেই হিসেবে রাত্রিবেলা হাতি চলে আসার কথা, সন্ধ্যের মধ্যে হাতি চলে আসবে বলে তিনি আশাবাদী ছিলেন যে সন্ধ্যের দিকে হাতি চলে আসবেন। তাই সেই যে হাতি আসবে সন্ধ্যেবেলা, সেই হাতি কোথায় থাকবে, কি খাবে, সেগুলি সমস্ত ব্যবস্থা চলছে। কি করা হচ্ছে? বাগানের কিছুটা স্থান পরিষ্কার করা হচ্ছে সেই হাতি যেখানে থাকবে, এবং রাতে হাতি কি খাবে তার জন্য বেশ বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য কিছু গাছের ডাল কেটে রাখা আছে
রাখা হচ্ছে, যাতে রাতের বেলা রাত যাপন করার জন্য হাতি কিছু খাওয়া দাওয়া করতে পারে। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলি তদারক করছেন কে? জয়রাম মুখুজ্জে। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। অর্থাৎ এখানে জয়রাম মুখুজ্জের ব্যস্ততা দেখানো হচ্ছে, তিনি বেশ ব্যস্ত মানুষ। তিনি বাড়ির বিষয়গুলিও দেখছেন, বাড়ির কাজও দেখছেন, বৈঠকখানার কাজও দেখছেন, এবং সঙ্গে সন্ধেবেলা যে হাতি আসবে রাজবাড়ি থেকে, সেই হাতি কোথায় থাকবে, কি খাবে, সে সমস্ত দেখাশোনাও তিনি করছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। সন্ধ্যের কিছু পূর্বে, অর্থাৎ সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। ঠিক সেই সময়ে যে ভৃত্য পত্রবাহক চিঠি নিয়ে গেছিলেন রাজবাড়িতে, সে ফিরে এসেছে এবং ফিরে এসে বলছে যে হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মুক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? দেখো, এখানে সবাই অবাক। যেহেতু প্রত্যেকেই আশাবাদী ছিলেন, প্রত্যেকেই একটা আত্মবিশ্বাস ছিল যে জয়রাম মুখুজ্জে চিঠি লিখে দিলে রাজবাড়ি থেকে সন্ধ্যেবেলায় হাতি চলে আসবে। সেইখানে ভৃত্য ফিরে এসে বলছেন যে হাতি পাওয়া গেল না। তাই কুঞ্জবাবু বলছেন, না, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলছেন যে তাহলে কি সব মাটি? আমরা যে এত পরিকল্পনা করলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য, সেই সমস্ত তাহলে মাটি হয়ে গেল? জয়রাম মুখুজ্জে কী বলছেন, কেন হাতি কেন পাওয়া গেল না? চিঠির জবাব কি এনেছিস? চিঠির জবাব এনেছে কিনা ভৃত্যকে জিজ্ঞেস করছেন। তখন ভৃত্য বলছে, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। দেখো, এখানে মহারাজ বলেছেন যে যখন নেমন্তন্ন হয়েছে তখন হাতিতে আসার কি আছে, তাদেরকে বলো গরু গাড়ি করে আসতে, হাতি দেওয়া যাবে না। কে জানিয়েছেন? দেওয়ানজিকে মহারাজ জানিয়েছেন, এবং দেওয়ানজি সেই ভৃত্যকে জানিয়েছেন। ভৃত্য সেই উত্তর নিয়ে জয়রাম মুক্তারের কাছে এসেছেন। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। দেখো, এইটা কিন্তু একেবারে জয়রাম মুখোপাধ্যায়কে অপমান করা হলো। তিনি হাতি চেয়ে পাঠালেন, তাকে সরাসরি বলে দেওয়া হলো যে হাতি করে আসার কোনো প্রয়োজন নেই, গরু গাড়ি করে আসুন। এতে কি হলো, জয়রাম মুখুজ্জে ক্ষোভে, লজ্জায়, রোষে, অর্থাৎ খুব রাগে এবং লজ্জায় সে একেবারে ক্ষিপ্তপ্রায়, অর্থাৎ পাগলের মতো হয়ে উঠলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, অর্থাৎ তার পা ঠকঠক করে কাঁপতে লাগলো। 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িল, তার চোখ রক্তের মতো লাল হয়ে গেল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। অর্থাৎ এইখানে জয়রাম মুখুজ্জে একেবারে নিজেকে অপমানিত মনে করে লজ্জায়, ক্ষোভে, রোষে একেবারে পাগলের মতো হয়ে উঠলে বারবার করে ঘাড় বাঁকিয়ে বলতে লাগলেন যে হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। যারা সেখানে পাশা খেলছিলেন, সেই খেলা বন্ধ করে কিছু ভদ্রলোকগণ তারা হাত গুটিয়ে বসলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। অর্থাৎ বৈঠকখানায় যে সমস্ত লোকজন বসেছিলেন তারা কয়েকজন বললেন যে দেখুন মুখুজ্জে মশাই, অন্যের জিনিস, সেই জিনিসে তো আর জোর করা চলে না। তাই একটা ভালো গরুর গাড়ি দেখুন, সেই গরুর গাড়ি নিয়ে যদি রাত্রি 10টা-11টার দিকে আপনারা বেরিয়ে যান, তাহলে ঠিক সময়ে বিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। ওই গ্রামেরই ইমামউদ্দিন শেখ নামে একজন নতুন বলদ কিনেছে, সেই বলদ খুব দ্রুত যায়, সেই বলদটি নিয়ে যাওয়ার জন্য তারা তাদেরকে সাজেশন দিলেন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এখানে তার আত্মসম্মানে লেগেছে, জয়রাম মুখোপাধ্যায়ের আত্মসম্মানে এখানে লেগেছে। তিনি এই জেলার এত বড় একজন মোক্তার, তিনি এর আগেও বহুবার চিঠি দিয়ে রাজবাড়ি থেকে হাতি আনিয়েছেন। এবারও তাই তিনি আশাবাদী ছিলেন যে মহারাজের কাছে যদি চিঠি পাঠানো যায় তাহলে তিনি সন্ধ্যে নাগাদ হাতি পাঠিয়ে দেবেন। কিন্তু মহারাজের কাছ থেকে উত্তর আসলো যে হাতি পাওয়া যাবে না, তাদেরকে গরুর গাড়িতে করে আসতে বলো। এইটা তার কাছে চরম অপমানের। তিনি নিজেকে এতটা অপমান বোধ করেছেন যে তিনি বলছেন যে না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি বিয়েবাড়িতে আমাকে যেতেই হয় তবে আমি গরু গাড়ি চড়ে যাব না, বিয়েবাড়িতে যেতে হলে আমি হাতিতেও চড়েই যাব, না হলে এই বিয়েবাড়ি আমার যাওয়া হবে না। দ্বিতীয় পরিচ্ছেদটিও খুব সুন্দর।
প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমরা একটা এমসিকিউ এর ক্লাস করে নেব। যত ধরনের প্রশ্ন হতে পারে, যত ধরনের এমসিকিউ হতে পারে প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদে, সেই সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব, তাহলে বিষয়গুলি আরও পরিষ্কার হবে। দেখো, গল্পের ক্রম বোঝার চেষ্টা করবে, ক্রমানুসারে গল্প পড়ার চেষ্টা করবে, যাতে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে তোমাদের জ্ঞান থাকে। তাহলে হবে কি, প্রশ্নের উত্তর করতে অনেকটাই সুবিধা হবে তোমাদের। আপাতত এইটুকু থাক। পরের ক্লাসে আমরা এই প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা আবার তৃতীয় পরিচ্ছেদ পড়ব। এইভাবে কিছু কিছু পরিচ্ছেদ পড়ে কিছু কিছু এমসিকিউ করলে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে রাখতে সুবিধা হবে, মুখস্থ করার কোনো রকম প্রয়োজন পড়বে না।